কতবার তোকে বলছি আমার সামনে এগুলো বলবি না, কারণ আমি একজনকে প্রচন্ড পরিমাণ ভালোবাসি, আমার নিজের চাইতেও বেশি। চাইলে সেখানে নতুন করে কাউকে বসাতে পারবো না, সে আমার আত্মায় মিশে গেছে। নিদ্রর কথা শুনে কেঁপে উঠল বৃষ্টি। পরক্ষণেই আবারও রেগে আগুন হয়ে গেল সে। এতক্ষণের ভদ্রতার আড়ালে মুখোশ বেরিয়ে এলো। বৃষ্টি রেগে বলে উঠল, আমি খুন করব ওই মেয়েকে যে আমার স্থান কেড়ে নিয়েছে। আমি আদায় করেই ছাড়বো আমার জায়গা। ওই মেয়েকে আমি এই জায়গা থেকে চিরতরে মুছে ফেলবো। কথাগুলো শোনার পর নিদ্রর মাথা আউট অফ কন্ট্রোল হয়ে গেল। সে 2 পা এগিয়ে এসে খপ করে ডান হাত দিয়ে বৃষ্টির গলা চেপে ধরল। হঠাৎ এমন হওয়ায় তৃপ্তি থমথমে খেয়ে যায়। বৃষ্টি নিদ্রর হাত নিজের গলা থেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলো, কিন্তু নিদ্রর শক্ত হাতের কাছে সে পেরেই উঠছে না। নিদ্র বৃষ্টির চোখে চোখ রেখে গরম গলায় বলল, যে গলা দিয়ে কথাগুলো বেরিয়ে আসছে না, আমি চাইলে চিরদিনের জন্য তোর এই গলার আওয়াজ বন্ধ করে দিতে পারি। এই বলে আরও একটু শক্ত করে বৃষ্টির গলা চেপে ধরল নিদ্র। বৃষ্টির চোখ দুটো বড় বড় হয়ে গেল। 2 ফোঁটা চোখের পানি গাল বেয়ে কানের লতিতে এসে লাগলো। মুখ ধুয়ে শুধু গড়গড় আওয়াজ বেরোতে লাগলো বৃষ্টির। তৃপ্তি এটা দেখে নিদ্রকে সামনে থেকে জড়িয়ে ধরে কেঁদে উঠল আর বলল, প্লিজ ভাইয়া, আপুটাকে ছেড়ে দাও। আপুটা মরে যাবে, আমার ভয় করছে। বলেই ফুপিয়ে উঠল তৃপ্তি। নিদ্র বৃষ্টির গলা ধরে নিজের আরও সামনে নিয়ে বলল, যেমন রাগ দেখে আমাদের মিশে থাকবে, সে হবে আমার বউ। তোর মতো ভয় পড়ে দুপা পিছিয়ে যাওয়া মেয়েকে আমি বউ বানাবো। ভাবলে কি করে, এখন যে আমাদের মিশে আছে সে আমার আত্মা। তার দিকে যদি তুই একবার নজর দিয়েছিস, তাহলে তোর দেহ থেকে রূহ বের করে নেব। এই বলে হাত ঝাড়া মেরে বৃষ্টিকে ছেড়ে দিয়ে নিদ্র বৃষ্টি মাটিতে লুটিয়ে পড়ল। নিজের গলা 2 হাত দিয়ে ডলতে লাগলো আর কাঁচতে কাঁচতে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। চোখ দুটো দিয়ে টপ টপ করে পানি পড়ছে বৃষ্টির। কলেজে প্রায় অনেক ছেলে মেয়ে জড়ো হয়ে গেছে। নিদ্র আস্তে করে তৃপ্তির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর তৃপ্তি হেঁচকি তুলে ফুপাচ্ছে। ক্ষণিকের মাঝেই অনেক ভয় পেয়ে গেছে সে। নিদ্র নিজের বুকের সাথে তৃপ্তিকে জড়িয়ে ধরে রাখলো। এমন সময় ভিড় ঠেলে ভিতরে এলো আদি। আদিকে দেখা মাত্র নিদ্র বলল, ভিড় ক্লিয়ার করো। নিদ্রর অর্ডার পাওয়া মাত্র আদি সব স্টুডেন্টকে সেখান থেকে চলে যেতে বলল। স্টুডেন্টরাও আদির কথা মতো চলে গেল। বৃষ্টিকে মাটিতে পড়ে থাকতে দেখে আদি মজার ছলে নিদ্রকে বলল, কি হয়েছে ভাই? বৃষ্টি এভাবে মাটিতে পড়ে আছে কেন? ওর তো আকাশে থাকার কথা। নিদ্র দাঁত কটমট করে বলল, একটা শিক্ষা দিয়েছে, তাই মাটিতে পড়ে আছে। ওর ফ্রেন্ডদের ডেকে ওকে এখান থেকে নিয়ে যেতে বলো। এই বলে তৃপ্তিকে নিয়ে সেখান থেকে চলে গেল নিদ্র। আর আদি বৃষ্টির ফ্রেন্ড রুমিকে ডেকে বৃষ্টিকে এখান থেকে নিয়ে যেতে বলল। রুমি এসে বৃষ্টিকে সেখান থেকে কলেজের ক্যাম্পাসে নিয়ে যেতে নিলে বৃষ্টির গলা থেকে আস্ত করে একটা কথা বেরিয়ে আসলো, আমি বাসায় যাব। রুমি কোনো উপায় না পেয়ে বৃষ্টিকে রিকশা তুলে তার বাড়িতে নিয়ে যেতে লাগলো। এদিকে নিদ্র তৃপ্তিকে নিয়ে প্রিন্সিপাল স্যারের রুমের দরজার কাছে এসে দাঁড়িয়ে বলল, কামিং স্যার। প্রিন্সিপাল স্যার তার মেয়ে জুইকে বকছিল আর জুই চোখ মুখ লাল করে প্রিন্সিপালের দিকে তাকিয়েছিল। এমন সময় নিদ্র দরজার বাইরে থেকে আওয়াজ করে। প্রিন্সিপাল স্যার সেদিকে না তাকিয়ে বলল, কামিং। নিদ্র আস্তে করে তৃপ্তিকে নিয়ে রুমের ভেতরে প্রবেশ করলো। জুই বিড়বিড় করে পি স্যারের 14 পুরুষ উদ্ধার করে রুমের ভেতরে এসে কে এসেছে তাকে দেখার জন্য পিছনে ঘুরে তাকালো। তাকে তো বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল জুই। এরপর মুখে চোরা হাসি এনে বলে উঠল, আরে নিদ্র ভাইয়া, আপনি কেমন আছেন ভাইয়া? জুইয়ের কথা শুনে প্রিন্সিপাল স্যার এবার মাথা তুলে সামনে তাকালো। নিদ্র একটু হেসে জুইকে বলল, আমি ভালো আছি, তুমি কেমন আছো? জুই পি স্যারের দিকে এবার তাকিয়ে আবারও নিদ্রর দিকে তাকিয়ে বলল, আমিও ভালো আছি, কিন্তু এই টাকলা মাস্টার আমাকে সেই কখন থেকে বকে যাচ্ছে। প্রিন্সিপাল স্যার হাঁ করে জুইয়ের দিকে তাকালো। তাকে টাকলা বললে জুই? একটু আগে তো এই কথার জন্য অনেক বকেছেন তিনি। যাদের সামনে ইজ্জত মাটিতে মিশিয়ে দেয় এই মেয়ে। খুব আদর দিয়ে লাই দিয়ে ফেলে দিলেন প্রিন্সিপাল স্যার এই মেয়েকে, যার কারণে এখন মুখে মুখে কথা বাজায়। একমাত্র আদরের মেয়ে, তাই প্রিন্সিপাল স্যার কিছু বলতেও পারেন না। বেশি কিছু বললে সেদিন গাল মুখ ফুলিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। প্রিন্সিপাল স্যার চোখ লাল করে কিছু বলতে যাবে, তার আগে জুই টেবিলের ওপর থেকে তার ব্যাগ কাঁধে নিয়ে দৌড়ে নিদ্রর কাছে আসলো। এরপর তৃপ্তির হাত ধরে টানতে টানতে বলল, চল দোস্ত, ক্লাসে যাই, এখানে এখন বোম ফারবে। বলেই তৃপ্তিকে টানে নিয়ে যেতে লাগলো জুই।
তৃপ্তি বোরখা পেঁচিয়ে পড়তে পড়তে বেঁচে যায়। নিজোর হাত নিজের এক হাত দিয়ে টেনে ধরল তৃপ্তি। নিজো এটা দেখে মুচকি হেসে বলল, জুই 1 মিনিট দাঁড়াও। নিদ্রর কথা শুনে জুই দাঁড়িয়ে গেল। নিদ্র তৃপ্তির হিজাব আর নিকাব ভালোভাবে দেখে হিজাব নিকাবের ওপর দিয়ে তৃপ্তির দুগালে হাত রেখে নিদ্র বলল, ভয় পাবি না একদম, ওর সাথে বসে যা, আমি এখানে আছি। এরপর নিদ্র জুয়ের দিকে তাকিয়ে বলল, জুই আস্তে ধীরে যাও, এভাবে টানাটানি করে পড়ে যাবে তো। তৃপ্তি আস্তে করে বলল। যাই তাহলে এবার। নিদ্র তৃপ্তিকে ছেড়ে দিয়ে বলল। খুব মনোযোগ দিয়ে ক্লাস করবি। তৃপ্তি জুয়ের হাত ধরে বলল, ঠিক আছে, ওটা তোমাকে বলতে হবে না। জুই চলো। জুই আর তৃপ্তি প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে গেল। নিদ্র এসে প্রিন্সিপাল স্যারের টেবিলের সামনে চেয়ারে বসে বলল, কেমন আছেন স্যার? নিদ্রর কথা শুনে প্রিন্সিপাল স্যার জোরে নিঃশ্বাস ছেড়ে বললেন, আর কেমন থাকবো, এই মেয়ের জ্বালায় অস্থির হয়ে পড়ছি। একটা কথাও শুনে না, উল্টো আমাকে জ্ঞান দেয়। যার তার সামনে ইজ্জত মাটিতে মিশিয়ে দেয় এই মেয়ে। উফ, এই মেয়েকে নিয়ে পাগল হয়ে যাব আমি। প্রিন্সিপাল স্যারের কথা শুনে নিদ্র হেসে উঠে বলল, জুই খুব চঞ্চল টাইপের মেয়ে। আচ্ছা এসব বাদ দিন, আন্টি কেমন আছে? নিদ্রর কথা শুনে প্রিন্সিপাল স্যার চেয়ারে হেলান দিয়ে বসে বলল, এই আছে কোনো রকম, হাই প্রেসারের মানুষ কতই আর ভালো থাকে বলো। তা তুমি এতদিন কোথায় ছিলে? মেয়েটা কলেজে আসেনি কেন এতদিন? প্রিন্সিপাল স্যারের কথা শুনে নিদ্র বলল, গ্রামের বাড়িতে গিয়েছিলাম ওকে নিয়ে, এখানে একটা ঝামেলার কারণে এতদিন থাকতে হয়েছে, নাহলে কবে চলে আসতাম। এখন থেকে নিয়মিত কলেজে আসবে ও। প্রিন্সিপাল স্যার একটা বেল বাটনে চাপ দিয়ে বলল, কি খাবে বলো, চা না কফি? নিদ্র তড়িঘড়ি করে বলে উঠল, না না স্যার, এখন চা খাওয়ার সময় নেই, আমাকে এখন অনেক জায়গায় যেতে হবে। বলে বসা থেকে দাঁড়িয়ে গেল নিদ্র। প্রিন্সিপাল স্যার বলে উঠল, এর আগের বারও যখন এলে কিছু মুখে দিলে না, এবারও কিছু মুখে দিবে না, এটা হয় না। 1 কাপ চা তোমাকে খেতেই হবে। নিদ্র হেসে উঠে বলল, চা না স্যার, আপনার বাসায় গিয়ে একদিন লাঞ্চ করে আসবো, এখন আমি চাই। নিদ্র পেছনে ঘুরে হাঁটা ধরল। প্রিন্সিপাল স্যার বলে উঠল, তা সেদিনও কবে? দেখি সময় হলে একদিন যাবো। এই বলে নিদ্র প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে গেল। আচ্ছা তৃপ্তি, তুই কি আমাকে চিনতে পারছিস না? আমি জুই। সেদিন কলেজে ভর্তির সময় আমাদের ফ্রেন্ডশিপ হয়েছিল, মনে নেই? তৃপ্তিকে চুপচাপ ক্লাসরুমে নিজের পাশে বসে থাকতে দেখে বলল জুই। তৃপ্তি মিষ্টি হেসে জুইয়ের দিকে তাকে জুইয়ের ডান হাত নিজের 2 হাতের মুঠোয় নিয়ে বলল, এত সহজে কোনো কিছু ভুলে যাই না আমি, তোমাকে দেখে চিনে ফেলেছি। তৃপ্তির কথা শুনে জুই ভ্রুকুচকে বলল, তাহলে কথা বলছিস না কেন? চুপচাপ বসে আছিস কেন? জুইয়ের মুখে তুই তুকারি শুনে তৃপ্তি অবাক হয়ে গেল। জুইয়ের সাথে এই নিয়ে 2বার দেখা, এর মাঝে জুই তৃপ্তিকে তুই তুকারি শুরু করে দিয়েছে। তৃপ্তি শুকনো ঢোক গেলে বলল, তুমি আমাকে তুই তুকারি করে বলছো কেন? জুই এবার কপাল কুচকে বলল, তুই একে আমার ক্লাসমেট, দ্বিতীয় আমার ফ্রেন্ড, তৃতীয় আমরা একে অপরের সাথে পরিচিত। তাহলে এখানে আমরা তুমি বা আপনি ঘাটে না, এখানে শুধুই তুই, আর তুইও আমাকে তুই করে ডাকবি। তৃপ্তি চোখ দুটো ছোট ছোট করে বলল, এত ফাস্ট আমি পারবো না, একটু সময় লাগবে। জুই কপাল চাপড়ে বলল, এত হাবলামি ওই দুনিয়াতে হয়? এই বলে জুই নিজেকে শান্ত করলো। এরপর তৃপ্তির দিকে ঘুরে বলল, আচ্ছা এসব বাদ দে, এখন বল এতদিন কলেজে আসিসনি কেন? জুইয়ের কথা শুনে তৃপ্তি বেঞ্চের ওপর একটু নড়ে চড়ে বসে বলল, গ্রামের ফ্রেন্ডদের বাড়িতে গিয়েছিলাম, তাই এতদিন কলেজে আসতে পারিনি। জুই মুখ হাঁ করে বলে উঠল। তোর আবার ফ্রেন্ডও আছে? তৃপ্তি জুইয়ের দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলল, বারে থাকবে না কেন? আমার 2টা কলেজের বেস্টু আছে, একটার বিয়ে হয়ে গেছে কিছুদিন আগে, তারই বিয়েতে গ্রামে ছিলাম, আর এখন যে একটা আছে সেও গ্রামে থাকে। জুই গালে হাত দিয়ে কোনোই টেবিলে ঠেকিয়ে তৃপ্তির দিকে তাকিয়ে বলল, আচ্ছা আমাকে তোর ব্যাপারে আরও কিছু বলতো, যাতে আমি তোকে ভালো করে বুঝতে পারি। শুরু হয়ে গেল তৃপ্তির বলবাচন। ক্লাসে স্যারের আড়ালে জুই আর তৃপ্তি গল্প করতে লাগলো। তৃপ্তি নিজের ব্যাপারে সবকিছু ধীরে ধীরে বলতে লাগলো জুইকে, আর জুইও নিজের ব্যাপারে বলতে লাগলো তৃপ্তিকে। দুজনের ক্লাসের দিকে
কোনো মন নেই, তারা নিজেদের কথা নিয়ে ব্যস্ত হয়ে আছে। ক্লাবের ভেতর পা রাখতেই একটা বাজে গন্ধ এসে লাগলো নিদ্রর নাকে। সে এদিক ওদিক তাকাতে লাগলো, যে বাজে গন্ধটা কোথা থেকে আসছে। ক্লাবে নিদ্র এখন একা, এখনও কেউ ক্লাবে আসেনি। থেকে থেকে বাতাসের সাথে গন্ধটা বেরিয়ে আসছে। নিদ্র নাকে রুমাল চেপে ধরে সামনে এগিয়ে যেতে লাগলো। ক্লাবের গোপন রুমের দরজার কাছে এসে দাঁড়ালো নিদ্র। এই রুম থেকেই গন্ধ বেরিয়ে আসছে। নিদ্র দরজাটা হালকা খুললো, এরপর তাড়াতাড়ি আর দরজা লাগিয়ে অক করতেই ক্লাবের ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে বমি করলো নিদ্র। এরপর চোখে মুখে পানি দিয়ে ক্লাব থেকে বেরিয়ে রাশেদকে কল করলো সে। রাশেদ কল রিসিভ করতে নিদ্র সবাইকে ক্লাবে আসতে বলল। 30 মিনিটের ভিতর সবাই এসে পৌঁছালো ক্লাবের সামনে। নিদ্র ক্লাবের সামনে দোকানে বসেছিল। জ্যাক, সাব্বির, রাশেদ, রাহুল, সুজনকে দেখা মাত্র দোকান থেকে বেরিয়ে আসলো নিদ্র। এরপর রাশেদের দিকে রাগী চোখে তাকিয়ে নিদ্র বলে উঠল, কি হাল করে রেখেছিস ওর? আমি তোকে বলেছিলাম আমি না আসা পর্যন্ত ও যাতে ভালো থাকে, আর তুই কি? ধ্যাৎ। এই বলে দোকানের সামনে একটা বেঞ্চে বসে পড়ল নিদ্র। রাহুল, জ্যাক আর সাব্বির কিছু বুঝতে পারল না। জ্যাক রাশেদকে বলে উঠল। কি হয়েছে রে? জ্যাকের কথা শুনে রাশেদ মাথা চুলকে বলল, ওই ব্যাটাকে পিটিয়ে রুমে যে ভরছি, ওর কাছে আর যাইনি। আসলে তোরা না থাকায় আমরা দুজন ক্লাবে আসতাম না, আর ওর কথা আমরা ভুলেই গেছি। এখন ওর মনে হয় কিছু হয়েছে, এজন্য নিদ্র রেগে গেছে। রাশেদের কথা শুনে সাব্বির নিদ্রকে উদ্দেশ্য করে বলল, ওর কিছু হয়েছে? এতে রাগার কি আছে? তোকে যখন মেরেছিল তখন ওর এটা ভাবার প্রয়োজন ছিল। এখন যেহেতু মরে গেছে, সেহেতু একটা নিরাপদ স্থান থেকে পুঁতে ফেলতে হবে, না হলে অনেক সমস্যা হবে। সাব্বিরের কথা শুনে ভ্রু কুঞ্চন করে সাব্বিরের দিকে তাকালো নিদ্র। এরপর অনুনয় করে বলল, ও এখনো বেঁচে আছে, মরেনি। তোরা প্লিজ ওর কিছু একটা ব্যবস্থা কর। আমি না হলে চাচিকে মুখ দেখাতে পারবো না। আমি ওনাকে কথা দিয়ে এসছি যে আমি ওকে দুবাই পাঠিয়ে দেব। প্লিজ তোর ওকে সুস্থ করার ব্যবস্থা কর। নিদ্রর এমন কথা শুনে রাশেদ রেগে আগুন হয়ে গেল। সে রাগে গজগজিয়ে বলে উঠল, শালাকে সুস্থ করার কোন মানে নেই, ও ওইভাবেই পচে মরো। জ্যাক পাশ থেকে বলে উঠল, সবসময় রাগারাগি করা ভালো না রাশেদ, একটু বিবেক বুদ্ধিতেও কিছু ভাবতে হয়। ওই ছেলে নিদ্রের আত্মীয় হয়, নিদ্রর চাচির ভাইয়ের ছেলে ওই ছেলেটা। নিদ্র যেহেতু ওর চাচিকে মানে ওর হবু শাশুড়ি মাকে কথা দিয়েছে ওকে দুবাই কি পাঠাবে, তাহলে আর দেরি করা ঠিক হবে না। এখনই ওর ব্যবস্থা করতে হবে। ও যা শাস্তি পাওয়ার এই 20-22 দিনে পেয়ে গেছে। জ্যাকের কথা শুনে রাশেদ রাগ দেখিয়ে সেখান থেকে চলে গেল। সুজন এসে নিদ্রর পাশে বসে বলল, তোর হবু শাশুড়ির কথা রাখতে হবে তাহলে। ক্লাবের ভেতরে যাওয়ার দরকার নেই তোদের। যে বাজে গন্ধ বেরোচ্ছে, আমি বমি করে ফেলছি। 2-3 জন লোক ভাড়া করে ক্লাব এবং ওকে পরিষ্কার করতে বল, তারপর ওকে একটা হসপিটালে ভর্তি করিয়ে দে। নিদ্রর কথা শুনে জ্যাক একটু ভেবে বলে উঠল, তাহলে বিষয়টা জটিল। ওকে, লোকই ভাড়া করা হোক। নিদ্র বসা থেকে দাঁড়িয়ে বলল, আমি এখন কলেজ যাব, 2টা বেজে আসছে। কেটের কলেজ নিশ্চয়ই ছুটি হয়ে গেছে। এই বলে নিদ্র বাইকে উঠে বসলো। সুজন এসে নিদ্রর কাছে দাঁড়িয়ে বলল, বাবাকে তো আমি দেখলাম না, হয় আমাকে একটু দেখাস। ওরাতে দেখেছে। নিদ্র সুজনের গালে আস্তে করে একটা চড় মেরে বলল, কাল আপনাদের সকলের দাওয়াত আমাদের বাসায়। কাল আসলে দেখতে পারবেন আপনাদের ভাবিকে। নিদ্রর কথা শুনে জ্যাক পেছন থেকে বলে উঠল, লাঞ্চ না ডিনারে দাওয়াত। নিদ্র একটু পেছনে তাকিয়ে বলল, ডিনারের। আচ্ছা আমি এখন যাই, আজ ক্লাবে আসা হবে না আমার। তোর সব কিছু ঠিক করে নিস। সুজন বলে উঠল। হ্যাঁ যা যা, ভাবি দাঁড়িয়ে আছে হয়তো। নিদ্র মুচকি হেসে বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে চলে গেল। আর জ্যাক, সুজন, রাহুল, সাব্বির 5-6 জন লোক ভাড়া করলো ক্লাব পরিষ্কার করার জন্য, আর নীরবকে পরিষ্কার করে হসপিটালে ভর্তি করার জন্য। কলেজের গেটের কাছে বাইক পার্ক করে দাঁড়িয়ে আছে নিদ্র। কলেজ ছুটির বেল সবে মাত্র বেজেছে। নিদ্র এদিক ওদিক তাকাচ্ছে। অনেক স্টুডেন্ট বিভিন্ন ক্লাসরুম থেকে বেরিয়ে আসছে। নিদ্র ফার্স্ট ইয়ারের ক্লাসরুমের দিকে তাকালো। এখনও সেই রুম থেকে একটা স্টুডেন্টও বের হয়নি। কিছুক্ষণ যাওয়ার পর সেই রুম থেকে একে একে স্টুডেন্ট বের হতে লাগলো। জুইন ডান হাত ধরে তৃপ্তি বেরিয়ে আসলো ক্লাসরুম থেকে। নিদ্রর মুখে সুরক্ষার হাসি ফুটে উঠল। জুই আর তৃপ্তি দোতলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নামলো। নিচে নেমে গেটের দিকে তাকালো তৃপ্তি। নিদ্রকে গেটের কাছে মুখে 2 হাত গুজে দাঁড়িয়ে থাকতে দেখে তৃপ্তির মুখে হাসি ফুটে ওঠে। সে জুইয়ের হাত ধরে টেনে নিদ্রর কাছে নিয়ে আসতে লাগলো। নিদ্রর কাছে এসে নিজের হাতের বই জুইয়ের হাতে দিয়ে দিল তৃপ্তি। এরপর নিদ্রর হাত ধরে তৃপ্তি বলে উঠল,
আমার বই কিনতে হবে ভাইয়া, স্যার আজ বইয়ের জন্য আমাকে ধরেছে। নিদ্র তৃপ্তিকে নিজের সামনে দাঁড় করিয়ে বলল। তারপর আপনি কি বললেন স্যারকে? নিদ্রর কথা শুনে তৃপ্তি বলে উঠল। আমি বলেছি স্যার আমি তো আজ নতুন আসছি, কাল থেকে বই নিয়ে আসবো। নিদ্র এবার তৃপ্তির দু কাঁধে নিজের 2 হাত রেখে বলল। তারপর? তৃপ্তি নিদ্রর মুখের দিকে তাকিয়ে বলল। স্যার বলল ঠিক আছে বসো, কাল থেকে বই নিয়ে আসবে। আর আমার নামও জিজ্ঞাসা করেছিল স্যার, আমি তাকে আমার নামও বলেছি। তৃপ্তির কথা শেষ হতে নিদ্র তৃপ্তির থেকে সরে দাঁড়িয়ে বলল। গুড, তাহলে এবার বাড়ি যাওয়া যাক। না। নিদ্রর কথা শুনে চট করে বলে উঠল তৃপ্তি। নিদ্র ভ্রু কুচকে তৃপ্তির দিকে তাকিয়ে বলল। না মানে বাড়িতে যাবি না? তৃপ্তি জুয়ের কাছে গিয়ে জুয়ের হাত ধরে বলল। যাব, তবে আগে বই কিনবো, তারপর একেবারে বাসায় যাব। সেজন্যই তো আমি জুইকে সাথে করে নিয়ে এসেছি। নিদ্র একটু ভেবে বলল। ঠিক আছে, তাহলে বই কিনে বাসায় যাব, চল। জুই বলে উঠল। ভাইয়া কলেজের সামনের বুক স্টোর থেকে বই কিনেছি আমি, বেশি দূরে যাওয়া লাগবে না, ওখানে থেকেই কিনে নেওয়া যাবে। নিদ্র তৃপ্তির দিকে একবার তাকালো, এরপর আবারও জুয়ের দিকে তাকিয়ে বলল। ঠিক আছে, তাহলে ওখানে চল, বাইকে এখানে থাক। অতঃপর নিদ্র তৃপ্তি জুই আসলো বুক স্টোরে। জুই আর তৃপ্তি দেখে দেখে বই কিনে নিল, আর নিদ্র শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দেখছিল। বইয়ের বিল মিটিয়ে দিল নিদ্র। এবার তৃপ্তি সব বই নিদ্রর হাতে ধরিয়ে দিল। বইগুলো হাতে করে নিয়ে যাওয়ার মতো অবস্থা না, তাই নিদ্র বইগুলো কাঁধে তুলে নিল। সব বই একেবারে কিনে নিয়েছে তৃপ্তি। এক কাজ বারবার করতে ভালো লাগে না তার। বাইকের কাছে এসে বাইকের পেছনে বইগুলো ভালো করে বেঁধে নিল তৃপ্তি। এরপর জুইকে একটা রিক্সা ধরিয়ে দিল নিদ্র। জুই তৃপ্তির সাথে কথা সেরে বাই বাই বলে চলে গেল। নিদ্র বাইকের ওপর উঠে বসলো। এরপর তৃপ্তিও বাইকের পেছনে উঠে বসলো, আর তৃপ্তির পেছনে বই। নিদ্র বাইক স্টার্ট দিতে তৃপ্তি চোখ মুখ বুঝে নিদ্রকে জড়িয়ে ধরলো। নিদ্র বাইক এনে দাঁড় করালো একটা ভিভো শোরুমের সামনে, কারণ নিদ্রর একটা ফোন কেনা দরকার। তার ফোন তো ভেঙে ফেলেছিল। তাকে যখন গ্রামে নীরবের ভাড়া করা ছেলেরা পিটিয়েছিল, বাইক দাঁড়াতেই তৃপ্তি চোখ খুলল। নিদ্র তৃপ্তিকে নিয়ে ভিভো শোরুমের ভেতরে প্রবেশ করলো। তৃপ্তি এবার বলে উঠল। আমাকে এখানে নিয়ে আসছো কেন ভাইয়া? নিদ্র তৃপ্তিকে নিজের কাছে টেনে এনে বলল। ফোন কিনবো, তো এখানে নিয়ে আসছে। এই বলে নিদ্রর সামনে তাকিয়ে এক লোককে বলল। মার্কেটে নতুন যেটা আসছে ওটা বের করুন। নিদ্রর কথা শুনে লোকটি 2-3টা ফোন নামিয়ে দিল নিদ্রর সামনে। নিদ্র বলল। আরো কয়টা নামান। শোরুমের লোকটি বলে উঠল। স্যার আপনি কয়টা ফোন কিনবেন? লোকটির কথা শুনে নিদ্র বিরক্ত অনুভব করলো, তাও সে আস্তে করে বলল। 2টা। তৃপ্তি ভ্রু কুচকে নিদ্রর দিকে তাকিয়ে বলল। 2টা কেন? নিদ্র তৃপ্তির দিকে একবার তাকিয়ে আবারও ফোন উল্টে পাল্টে দেখতে দেখতে বলল। এখান থেকে 2টা ফোন পছন্দ কর, একটা আমার জন্য আর একটা আমার বউয়ের জন্য। নিদ্রর কথা শুনে তৃপ্তির মন খারাপ হয়ে গেল। সে তো ভেবেছিল একটা ফোন তার জন্য কিনবে নিদ্র। তৃপ্তি গাল ফুলিয়ে বলে উঠল। আমি পছন্দ করে দিব কেন? আমাকে তো কিনে দিবে না? নিদ্র অন্যদিকে ফিরে মুচকি হাসলো। এরপর তৃপ্তির দিকে তাকিয়ে কড়া গলায় বলল। তোর এখনো ফোন চালানোর বয়স হয়নি, তো এখান থেকে 2টো ফোন পছন্দ কর। নিদ্রর কড়া গলার কথা শুনে তৃপ্তির মুখ কালো হয়ে গেল। সে গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। নিদ্র তা দেখে ধমক দিয়ে বলল। কি হলো? বলছেন এখান থেকে 2টো ফোন পছন্দ কর। নিদ্রর ধমক খেয়ে কেঁপে উঠল তৃপ্তি। সে কাপা হাতে 2টো ফোন দেখিয়ে দিল। নিদ্র ফোন দুটোর দিকে তাকালো। বেশ সুন্দর ফোন দুটো। নিদ্র লোকটিকে বলল। এই 2টো দিন। নিদ্রর কথা মতো লোকটি ফোন দুটো প্যাক করে দিল। নিদ্র প্যাকেটটা তৃপ্তির হাতে ধরিয়ে দিয়ে বলল। এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক, এখান থেকে একদম নড়াচড়া করবি না, আমি একটু আসছি। এই বলে নিদ্র সেখান থেকে চলে গেল। তৃপ্তির মন চাচ্ছে ফোনের প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিতে। তার জন্য তো ফোন কেনেননি নিদ্র, তাহলে সে কেন প্যাকেট ধরে রাখবে? তৃপ্তি হাত আলগা করে প্যাকেটটা ছেড়ে দিল। ঠাস করে প্যাকেটটা ফ্লোরে পড়ে গেল। তৃপ্তি এদিক ওদিক তাকিয়ে তাড়াতাড়ি আবারও প্যাকেটটা হাতে তুলে নিল। যাক, এবার কিছুটা রাগ কমেছে। ভাগ্য ভালো প্যাকেট থাকার কারণে ফোনের কিছু হয়নি। যাই হোক, কিছুক্ষণ পর নিদ্র আবারও ফিরে এলো তৃপ্তির কাছে। হাত নিদ্রর অনেকগুলো টাকা। নিদ্র ফোনের বিল দিয়ে তৃপ্তির হাত ধরে বলল। চল এবার যাই। তৃপ্তি গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে ফোনের প্যাকেটটা নিদ্রর দিকে বাড়িয়ে বলল। তোমার ফোন তোমার কাছে রাখো, এটা আমি নিতে পারবো না। তৃপ্তির কথা শুনে নিদ্র তৃপ্তির কাঁধে ডান হাত রাখলো। এরপর বাম হাত দিয়ে তৃপ্তির হাত থেকে প্যাকেটটা নিয়ে মুচকি হেসে বলল।
আমি যেন এই কথাগুলো পরেও শুনি। পরে যদি আবার অন্য কথা শুনি তাহলে খবর আছে। এই বলে তৃপ্তিকে নিয়ে শোরুম থেকে বেরিয়ে আসলো নিজ। তৃপ্তি বারবার শোরুমের দিকে তাকাচ্ছে। তার একটা ফোন প্রাপ্য নয় কি? বাইকে ওঠাও পরও নিচকে জড়িয়ে ধরে হালকা চোখ খুলে ভিভো শোরুমের দিকে তাকিয়ে তৃপ্তি মনে মনে বলল, একটা ফোন দোকানদার ব্যাটাকে বিয়ে করতে হবে, তবে আমার শখ পূরণ হবে। এই শয়তান তো আমাকে ফোন কিনে দিবে না। মনে মনে এই বলে মুখের ওপর থেকে নিকাব সরিয়ে নিদ্রর পিঠে ছোট্ট একটা কামড় বসিয়ে দিল তৃপ্তি। নিদ্র মুচকি হেসে বাইক চালাতে লাগলো। এই কামড়ের শোধ বাড়িতে তুলবে সে। বিকেল 5টা। নীলাদের ফ্ল্যাটে আসছে তৃপ্তি। কালকে রাতের পর থেকে এখনও নীলার সাথে দেখা হয়নি তার। নীলার রুমের দরজার কাছে আসতে তৃপ্তি দেখলো নীলা আর সুমি বেডের ওপর আধা শোয়া হয়ে তেঁতুলের আচার খাচ্ছে আর টিভি দেখছে। তৃপ্তি আস্তে করে রুমের ভেতর প্রবেশ করলো। এরপর নীলার বেডের পাশে গিয়ে দাঁড়ালো। নীলা আর সুমি খুব মনোযোগ দিয়ে হিন্দি মুভি দেখছে। এখন মুভিতে ফাইট চলছে, তাই তাদের ফুল মনোযোগ টিভির দিকে। তৃপ্তি চট করে নীলার হাত থেকে আচারের বয়ামটা নিয়ে নিল। হঠাৎ এমন হওয়ায় নীলা আর সুমি হকচকিয়ে তৃপ্তির দিকে তাকালো। তৃপ্তি মুখ বাঁকিয়ে বলল, আমাকে বাদ দিয়ে আমার মায়ের হাতের আচার এত স্বাদ করে খাওয়া হচ্ছে। তৃপ্তির কথা শুনে নীলা আর সুমি একে অপরের দিকে দেখাদেখি করলো। নীলা তৃপ্তির ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য ঠিক হয়ে বসে বলল, সুইটি, এটা আন্টি আমাকে দিয়েছে, এটা আমার। নীলার কথা শুনে তৃপ্তি একটু পেছনে সরে বলল, আমারও এতে হক আছে, কারণ এটা আমার মায়ের হাতের আচার। নীলা চট করে তৃপ্তিকে টেনে বেডের ওপর ফেলে দিল। ভাগ্য ভালো তৃপ্তি আচারের বয়ামের মুখ লাগিয়ে দিয়েছিল, না হলে তৃপ্তির সাথে আচারও বেডের ওপর গড়াগড়ি খেত। তৃপ্তি শোয়া থেকে উঠতেই যাবে, তার আগেই নীলা তৃপ্তিকে জড়িয়ে ধরে তৃপ্তির কাছে থেকে আচারের বয়াম টানাটানি করে বলল, আন্টি, এটা আমাকে দিয়েছে, তোর হক, তুই বাড়িতে গিয়ে খেয়ে নিস, এটা ছাড়। তৃপ্তি নীলার হাতে ছোট করে কামড় বসিয়ে দিল। নীলা তৃপ্তিকে ছেড়ে দিয়ে বেডের ওপর শুয়ে হাত দেখতে লাগলো। এমন সময় তৃপ্তি নীলার গায়ের ওপর উঠে বসে আচারের বয়ামের মুখ খুলে বলল, ঢেলে দি, ঢেলে দি। তৃপ্তির কাণ্ড দেখে নীলা আঁতকে উঠে বলল, এই না না না, এমন করিস না। তৃপ্তি ভিলেনি হাসি দিয়ে বলল, কেন? আচার খাওয়ার খুব শখ না আমার মায়ের হাতের আচার, আর আমাকেই ফেলে খাওয়া হচ্ছে। নীলা অসহায় মুখ করে বলল, আমি তোকে ডাকতে গিয়েছিলাম তো, গিয়ে দেখি তুই ঘুমে, তাই আর তোকে ডাকিনি। নীলার কথা শুনে তৃপ্তি কিছু বলতে যাবে, তার আগে পাশ থেকে সুমি তৃপ্তির হাত থেকে আচারের বয়াম টান দিয়ে নিয়ে নিল। নীলা তা দেখে তৃপ্তির গায়ের ওপর থেকে বেডের ওপর শুয়ে দিয়ে আঁকড়ে পৃষ্ঠে শক্ত করে জড়িয়ে ধরলো। এরপর জোরে একটা নিঃশ্বাস ছেড়ে নীলা বলল, উফ, একটুর জন্য বেঁচে গেছি। এবার কি করবি চান্দু? এবার তোকে দেখিয়ে দেখি আচার খাবো, দেখি তুই কি করতে পারিস। এই বলে নীলা তৃপ্তিকে এমনভাবে জড়িয়ে ধরলো যে তৃপ্তি যত চেষ্টাই করুক ছুটতে পারবে না। নীলা তৃপ্তিকে অমনভাবেই জড়িয়ে ধরে আবারও আধা শোয়া হলো। তৃপ্তির মাথা এখনও নীলার পেটের ওপর, আর তৃপ্তির 2 হাত উঁচু করে শক্ত করে নিজের বাম হাত দিয়ে ধরেছে নীলা, আর নীলার পা দুটো তৃপ্তির কোমর জড়িয়ে ধরে আছে। তৃপ্তি অসহায় মুখ করে নীলার দিকে তাকালো। নীলা মুচকি হেসে বলল, এমন ভাবি তুই ঠিক আছিস, এমন ভাবেই থাক। নীলার কথা শুনে তৃপ্তি মুখ কালো করে অন্যদিকে তাকালো। নীলা আর সুমি উচ্চস্বরে হেসে উঠল। নীলা বয়াম থেকে একটু আচার মুখে দিয়ে তৃপ্তিকে জ্বালানোর জন্য বলল, তেঁতুলের আচার তো সেই বানাতে পারে আন্টি, সেই মজা হয়েছে আচারটা, তাই না সুমি? নীলার কথা শুনে তৃপ্তি ঢুক গেল। তার জিভে পানি লকলক করছে। তেঁতুল বলতে তৃপ্তি পাগল। সুমি টিভির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, হ্যাঁ নীলা, সেই মজা হয়েছে, আন্টি তো সেই রকম তেঁতুলের আচার বানাতে পারে। নীলা আরও একটু আচার মুখে দিয়ে বলল, আমি এমন জানলে আরও 1 বয়াম আচার দিতেই বলতাম। আচ্ছা সুইটি, তুই যখন পরের বার গ্রামে যাবি, আন্টিকে বলবি আমার জন্য 2 বয়াম তেঁতুলের আচার দিতে। নীলার কথা শুনে তৃপ্তি এবার মুখ খুলল। সে বলে উঠল, জীবনও বলবো না। আমাকে ভাবে জড়িয়ে ধরে লোভ দেখিয়ে খাওয়া হচ্ছে, আমি জীবনও আম্মুকে আচার দিতে বলবো না। তৃপ্তির কথা শুনে নীলা আর সুমি উচ্চস্বরে হেসে উঠল। নীলা হাসতে হাসতে বলল, আমাদের সুইটির লোভ হচ্ছে বুঝি, মুখে পানি এসে গেছে বুঝি, আহারে বিচারি, তাও আমি দেব না। বলেই আরও একটু আচার মুখে দিয়ে আঙুল চাটা শুরু করলো নীলা। তৃপ্তির আবারও ঢোক গেল। কারো চোখের সামনে এমনভাবে আচার খেলে আর মুখে দাঁত মারলে কেউ কি করে নিজেকে কন্ট্রোল করতে পারে? আবারও সেটা যদি হয় তেঁতুলের আচার, তবে তো কথাই নেই। তৃপ্তির আর সহ্য হচ্ছে না, কিন্তু সে নীলা থেকে ছুটতেও পারছে না। কিছুক্ষণ যাওয়ার পর নীলা বলে উঠল,
বাই দ্য ওয়ে, শুনলাম তুই আজ কলেজে গিয়েছিস। তোর তো আজ কলেজের প্রথম দিন ছিল। তা বান্ধবী কেমন বানালি? হুম হুম। নীলার কথা শুনে তৃপ্তি অবাক হলো। সে যে কলেজে গেছে এটা নীলা জানলো কী করে? পরক্ষণেই আবার তৃপ্তির মনে এলো নীলা হয়তো তার খোঁজে নিচে গিয়েছিল। তখন হয়তো আমিনা বলেছে সে যে কলেজে গেছে। তৃপ্তি চুপ করে রইল। নীলার কথার কোনো জবাব দিল না। তৃপ্তির কোনো সারা শব্দ না পেয়ে সুমি একটু উঁকি দিয়ে তৃপ্তির মুখের দিকে তাকালো। দেখলো তৃপ্তির চোখ বন্ধ। এটা দেখে সুমি নীলাকে চোখে ইশারা করলো। নীলাও তৃপ্তির মুখের দিকে তাকালো। সেও একই দৃশ্য দেখলো। নীলার মনে হলো তৃপ্তি হয়তো ঘুমিয়ে গেছে। নীলা আস্তে করে তৃপ্তির হাত ছেড়ে দিয়ে তৃপ্তির কোমর থেকে পা দুটো নামিয়ে বেডে রাখলো। অমনি তৃপ্তি চট করে শোয়া থেকে উঠে আচারের বয়াম নিয়ে রুম থেকে দৌড়ে বেরিয়ে রুমের দরজা লাগিয়ে দিল। নীলা আর সুমির বুঝে উঠতে কিছু সময় লাগলো যে এটা কি হয়ে গেছে তাদের সাথে। নীলা দরজার কাছে গিয়ে দরজা খোলার চেষ্টা করে চিৎকার করে বলল, সুইটি, এটা ভালো হচ্ছে না। আন্টি আমাকে তেঁতুলের আচার দিয়েছে, তোকে না। তোর খাওয়ার ইচ্ছে থাকলে তুই আন্টিকে বলে আচার নিয়ে আসতে পারতি। তৃপ্তি বাহিরে থেকে খিলখিলিয়ে হেসে উঠল। এরপর বয়াম থেকে একটু আচার মুখে দিয়ে বলল, আচার তো সেই মজা হয়েছে। তা খাবেন নাকি নীলা আপু? নীলা রুমের ভেতর থেকে ঢোক গিলে বলল, আমাকে লোভ দেখানো হচ্ছে, ভালো হচ্ছে না সুইটি। এবার সুমি এসে দাঁড়ালো নীলার পাশে। এদিকে তৃপ্তি আরও একটু আচার মুখে নিয়ে চোখ টিমটিম করে বলল, নীলা আপু, এত টক, সাথে ঝাল, আবার তার সাথে একটু মিষ্টিও লাগছে। নীলার এবার গা জ্বলে যাচ্ছে, মুখের ভিতর পানি লকলক করছে। সুমিরও একই অবস্থা। নীলা একটা আঙুল মুখে দিয়ে ভাবছে, আমিও তো ওকে লোভ দেখিয়েছি, কিন্তু এমন ভেবে তো লোভ দেখায়নি। এই মেয়ে তো পুরো ডিটেলসে লোভ দেখাচ্ছে। নীলা মনে মনে এই বলল। এরপর চোখ বুঝে নিজের মুখ থেকে হাতের আঙুলটা বের করে অসহায়ভাবে নীলা বলল, এত লোভ দেখাস না বইন। ঠিক আছে, আমরা ভাগ করেই খাবো। দরজাটা খোল। এভাজ থেকে তৃপ্তি আঙুল চেটে বলে উঠল, ঝালটা একটু কম হয়ে গেছে, আরও একটু বেশি হলে ভালো হতো। কথাটা শুনে নীলা আর সুমি একে অপরের মুখ দেখাদেখি করে ঢোক গিলল। তৃপ্তি আবারও বলে উঠল, আমি গেলাম, বাই বাই, তোমরা থাকো। কথাটা শোনার পর সুমি উচ্চস্বরে বলে উঠল, এই না না, দরজাটা খুলে দাও প্লিজ। নীলা বলল, সুইটি প্লিজ, আচার দিয়ে যা, ভালো হচ্ছে না। আমি কিন্তু। এইটুকু বলে নীলা কান পাতলেও দরজায়। না, বাহির থেকে কোনো আওয়াজ আসছে না। নীলা এবার তার আম্মুকে ডাকতে লাগলো, আম্মু, আম্মু কোথায় তুমি? আম্মু, দরজাটা খোলো। নাজমা বেগম এসে বাহির থেকে দরজা খুলে দিল। নীলা তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে তৃপ্তিকে খুঁজতে লাগলো। নাজমা বেগম তা দেখে বলল, কাকে খুঁজছিস? নাজমা বেগমের কথা শুনে নীলা নাজমা বেগমের দিকে তাকিয়ে বলল, সুইটি কোথায়? নাজমা বেগম নিজের পেছন থেকে আচারের বয়াম বের করে একটু আচার মুখে দিয়ে বললেন, আচার তো সেই রকম মজা হয়েছে। সুইটির আম্মু তো বেশ ভালো আচার বানাতে পারে। নাজমা বেগমের হাতে আচারের বয়াম দেখে নীলা তেড়ে আসতে লাগলো নাজমা বেগমের দিকে। নাজমা বেগম হাত দিয়ে নীলাকে থামিয়ে বলল, এটা আমি এখন তুলে রাখবো। এখন আর কোনো আচার খাওয়া লাগবে না তোর, অনেক খেয়েছিস। সুইটির আম্মার কাছে আচারের বয়াম না দিলে তো আমি জানতামই না যে তুই গ্রাম থেকে আচার নিয়ে আসছিস। এই বলে নাজমা বেগম আচারের বয়াম নিয়ে সেখান থেকে চলে গেল। আর সুমি উচ্চস্বরে হেসে বলল, নীলা, তোর আর আচার খাওয়া লাগবে না। আন্টির হাতে যেহেতু একবার পড়েছে সেহেতু এটার কথা তুই ভুলে যা। এই বলে আঙুল চাটতে চাটতে নীলাদের ফ্ল্যাট থেকে নেমে গেল সুমি। আর নীলা নিজের মুখে আঙুল দিয়ে মনে মনে বলল, এটার শোধ আমি তুলবো সুইটি। রাত 11:15। খাবার দাবার শেষ করে নিজের রুমে এসে বেডের ওপর গোল হয়ে বসে বইগুলো খুলে একে একে দেখতে লাগলো তৃপ্তি। আর মাথার চুল এক আঙুল দিয়ে পেঁচিয়ে টানতে লাগলো। হঠাৎ তৃপ্তি অনুভব করলো তার পেটের ওপর একজোড়া শক্ত হাত তাকে জড়িয়ে ধরে নিজের দিকে টেনে নিচ্ছে। তৃপ্তি মাথা কাত করে পেছনে ঘুরে লোকটিকে দেখতে যাবে তার আগে একজোড়া উষ্ণ ঠোঁট এসে ঠেকলো তৃপ্তির ঘাড়ে। তৃপ্তি কেঁপে উঠে সাপের মতো মোচড় দিল। লোকটি এবার তৃপ্তির কানের একটু নিচে আবারও ঠোঁট জোড়া ছোঁয়ালো। তৃপ্তি সুরসুরি পেয়ে ঘাড় মোচড়ালো। এরপর ধীরে ধীরে মাথা কাত করে পিছনে ঘুরে তাকালো তৃপ্তি। চিরচেনা পরিচয় সেই মুখ দেখে তৃপ্তি হেসে উঠল। এরপর ঘুরে বসে বলল, এমন করছো কেন ভাইয়া? আমার শ্বশুরই লাগছে তো। নিজেও তৃপ্তিকে আবারও ঘুরিয়ে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। তৃপ্তির কানের কাছে মুখ নিয়ে বলল,
চোখ বন্ধ কর। নিদ্রর কথা শুনে তৃপ্তি আস্তে করে চোখ বুঝে নিল। একটু পর তৃপ্তি অনুভব করলো তার হাতে কিছু একটা পরিয়ে দিচ্ছে নিদ্র। নিদ্র আবারও তৃপ্তির কানের কাছে মুখ নিয়ে বলল, এবার চোখ খোল। নিদ্রর আদেশ পেয়ে ধীরে ধীরে চোখ খুলে নিজের হাতের দিকে তাকালো তৃপ্তি। একটা চকচকে সুন্দর ঘড়ি দেখল সে। ঘড়িটা দেখে খুশিতে গজগজিয়ে ওঠে। পেছনে ঘুরে নিদ্রকে জড়িয়ে ধরল তৃপ্তি। নিদ্র আস্তে করে তৃপ্তির ঘাড়ে চুমু খেয়ে বলল, এত তাড়াতাড়ি খুশি হলে হবে? এখন একটা সারপ্রাইজ বাকি আছে। নিদ্রর কথা শুনে নিদ্রকে ছেড়ে দিয়ে ঠিক হয়ে বসলো তৃপ্তি। এরপর নিদ্রর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। নিদ্র নিজের পেছন থেকে একটা বক্স বের করলো। তৃপ্তি বক্সটা দেখে চোখ বড় বড় করে বলে উঠল, এটা? নিদ্র মুচকি হেসে বলল, এটা তোর জন্যই কিনেছে। তখন তো তুই বলেছিলে তোমার ফোন তোমার কাছে রাখো, আমি এটা নিতে পারবো না। এখন কি এটা ফেরত দিয়ে আসবো? তৃপ্তি চট করে নিদ্রর হাত থেকে বক্সটা নিয়ে উল্টে পাল্টে দেখলো। এরপর একটু ভেবে বলল, কিন্তু তুমি তো বলেছিলে এই ফোনটা তোমার বইয়ের জন্য। নিদ্র তৃপ্তিকে নিজের কাছে টেনে এনে বলল, হ্যাঁ, আমার বউয়ের জন্যই তো। নিদ্রর কথা শুনে তৃপ্তি চোখ কপালে তুলে নিদ্রর দিকে তাকিয়ে বলল। নিদ্র আস্তে করে তৃপ্তির আরো কাছে এসে চোখে চোখ রেখে বলল, এত মানে তোর বোঝা লাগবে না। এখন বল, বাইকের পেছনে বসে আমার পিঠে কামড় দিয়েছিস কেন? নিদ্রর কথা শুনে তৃপ্তি শুকনো ঢোক গেল। নিদ্র আরো একটু এগিয়ে বলল, মামের কাছ থেকে আমাকে ধমক খাওয়াইছিস কেন? নিদ্রর গরম নিঃশ্বাস তৃপ্তির ঠোঁটে পড়ছে। তৃপ্তি আস্তে করে চোখ দুটো খিচে বুঝে নিল। বুকের ভিতর ধুপধুপ করছে তৃপ্তির, ঠোঁট দুটো কাঁপছে। নিদ্র মুচকি হেসে তৃপ্তির নাকের ডগায় ঠোঁট জোড়া ছোঁয়ালো। নাকের ডগা শিরশির করে কেঁপে উঠল তৃপ্তির। তৃপ্তির চোখ দুটো আরও খিঁচে কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া কি 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 করছো? আমার কেমন যেন লা। নিদ্র আস্তে করে তৃপ্তির ঠোঁট জোড়া নিজের ঠোঁট দিয়ে চেপে ধরল। তৃপ্তি কেঁপে উঠে নিদ্রর বুকের শার্ট খামচে ধরল। নিদ্র নিজের হাত দুটো তৃপ্তির দুগালে রাখলো। এরপর তৃপ্তির ঠোঁট নিজের মুখে পুড়ে নিল। তৃপ্তির সাপের মতো মোচড় দিয়ে উঠল। পুরো শরীরের মধ্যে দিয়ে শিহরণ বয়ে গেল তৃপ্তির। নিদ্রর ঠোঁটের উষ্ণ আদর পেতে লাগলো সে। একটু সময় পর ধীরে ধীরে চোখ দুটো খুলে তাকালো তৃপ্তি। নিদ্রর চোখ দুটো খোলা। চট করে আবারও চোখ বুঝে নিল তৃপ্তি। বেশ লজ্জা লাগছে তার। কেন লাগছে সেটা বুঝতে পারছে না সে। নিদ্র বেশ অবাক হলো। মনে মনে বলে উঠল নিদ্র, কোনো সময় এমন করনি তো, তবে আজকে হলো। যাই হোক, ওর লজ্জা কি তো মুখটা দেখার মতো। মনে মনে এই বলে আরও একটু গভীরে গেল নিদ্র। তৃপ্তি সাপের মতো মোচড় দিয়ে নিদ্রর বুকের শার্ট আরও একটু শক্ত করে খামচে ধরল। শার্টটা যেন ছিঁড়ে ফেলবে তৃপ্তি। নিদ্রর উষ্ণ ঠোঁটের অত্যাচার আর নিতে পারছে না সে। নিদ্র আস্তে করে নিজের সাথে মিশিয়ে নিল তৃপ্তিকে। হঠাৎ নিদ্রর ফোন বেজে উঠল। নিদ্র চমকে উঠে তৃপ্তিকে ছেড়ে দিল। তৃপ্তি লজ্জা পেয়ে অন্যদিকে ঘুরে বসল। নিদ্র বিরক্তি নিয়ে ফোন হাতে নিল। পুরো রোম্যান্টিক মুহূর্তটাই খারাপ করে দিল। নিদ্র ফোন হাতে নিয়ে দেখলো রাশেদ কল করেছে। বিরক্তি নিয়ে ফোনটা পকেটে পুরে তৃপ্তির বেড থেকে নেমে দাঁড়ালো নিদ্র। তৃপ্তি আর চোখে নিদ্রকে দেখছে। নিদ্র তৃপ্তির দিকে একটু ঝুঁকে তৃপ্তির কানের কাছে মুখ নিয়ে বলল, এটা ছিল তোর শাস্তি। নেক্সট টাইম আমার সাথে উল্টোপাল্টা কিছু করার আগে এই শাস্তির কথা ভেবে নিস। নিদ্রর কথা শুনে তৃপ্তির লজ্জায় মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকালো। নিদ্র মুচকি হেসে তৃপ্তির রুম থেকে বেরিয়ে গেল। নিদ্র বেরিয়ে যেতেই তৃপ্তি ঠোঁট উল্টে বলল, ধ্যাত, এমন লাগছে কেন আমার? এর আগেও তো চুমু খেয়েছে ভাইয়া, তাহলে আজ এমন লাগছে কেন আমার? এই বলে ডান হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছল তৃপ্তি। এরপর 7-5 ভাবা বন্ধ করে ফোন আর হাত ঘুরে নিয়ে ব্যস্ত হয়ে গেল সে। কেটে গেছে সপ্তাহখানিক। নীরব এখন মোটামুটি সুস্থ। তাই আজ নীরবকে দুবাই পাঠানোর জন্য এয়ারপোর্টে নিয়ে আসছে নিদ্র আর তার সব বন্ধুরা। এখান থেকে আবারও লন্ডনের জন্যও চলে যাবে রাশেদ, সুজন আর সাব্বির। তারা আর দেশে থাকবে না। দেশে আসছে অনেক দিন হয়ে গেছে। রাশেদের বাবা তো সেই রকম ক্ষেপে আছে রাশেদের ওপর। এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে সালমাকে ভিডিও কল করলো নিদ্র। কিছুক্ষণ পর রিসিভ করলো সালমা। শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম, থুতনির নিচের ঘাম মুছে ফোনের স্ক্রিনে তাকালেন তিনি। নিদ্র একটা নিঃশব্দের হাসি হেসে বলল, কেমন আছো চাচি আম্মা? সালমাও হেসে বলল, এই তো ভালো। তুমি কেমন আছো?
সালমার কথা শুনে নিদ্র এদিক ওদিক তাকিয়ে বলল, হ্যাঁ, আমরাও ভালো আছি। আচ্ছা, যে জন্য কল করলাম দেখো। এই বলে নিদ্র ফোনের পেছনের ক্যামেরা দিয়ে নীরবে দেখালো। নীরবকে দেখা মাত্র সালমা চোখ বুঝে নিলেন, কারণ নীরবের মুখে একটা ক্ষত দাগ গভীরভাবে দেখা যাচ্ছে, আর সেই দাগ মুখে দকদক করছে। সালমা নিজেকে সামলিয়ে আবারও ফোনের স্ক্রিনে তাকালেন। দুটো ফোঁটা চোখের পানি গাল বেয়ে পড়ার সেই হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিলেন সালমা। এসব ছেলের জন্য কাঁদতে নেই, কত মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলে এরা, কে জানে। তার ভাইয়ের ছেলে না হলে কখনোই নীরবকে ছেড়ে দিতে বলতেন না সালমা। নীরবকে ভাঙা গলায় আস্তে করে সালমা বললেন, ওর কাছে ফোনটা দাও তো। সালমার কথা শুনে নীরব রাহুলের হাতে ফোন দিয়ে বলল, ফোনটা ওকে দে, চাচি আম্মা কথা বলবে। রাহুল নীরবর হাত থেকে ফোন নিয়ে নীরবের দিকে বাড়িয়ে দাঁত কটমট করে বলল, নে ধর, তোর ফুফি তোর সাথে কথা বলবে। নীরব অসহায় দৃষ্টিতে রাহুলের দিকে তাকিয়ে ফোনটা হাতে নিল। মুখের সামনে ফোন আনতেই সালমা নীরবকে বললেন, কিরে, বলেছিলাম না ভালো হয়ে যা, এখনো সময় আছে। আমার কথা তো শুনিসনি। এখন কেমন লাগছে? আমি এখনো আবার বলছি, ভালো হয়ে যা। অনেক মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছিস তুই। সালমার শেষের কথা শুনে নীরব অবাক দৃষ্টিতে সালমার দিকে তাকালো। সালমা একটু হেসে বলল, তুই ভাবছিস আমি কি করে জানলাম যে তুই অনেক মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছিস? শোন, তোর ব্যাপারে খোঁজ নেওয়া এটা একটা ব্যাপার না। হারুন ভাইয়ের ছেলে আমাকে সব বলছে তুই কত ভালো ছেলে। আমি এমন জানলে কখনো তোকে দেশে আসতে বলতাম না। চলে যাই দেশ থেকে, আর কখনো যেন তোকে এখানে না দেখি। তাহলে পরের বার আর আমি সুপারিশ করব না তোকে ছেড়ে দেওয়ার জন্য। কথাগুলো বলে সালমা খট করে কল কেটে দিল। নীরব শুধু অসহায় দৃষ্টিতে তাকিয়েছিল। রাহুল এগিয়ে গিয়ে নীরবের হাত থেকে ফোন টান দিয়ে নিয়ে নিল। এরপর কিছু কাগজপত্র নীরবের হাতে ধরিয়ে দিয়ে বলল, এখানে তোর পাসপোর্ট, ভিসা আর সব কাগজপত্র আছে। এখন সামনে থেকে তাড়াতাড়ি দূর দে, নাইলে লাথি মায়েরা এয়ারপোর্টের ভিতরে পাঠামু। রাহুলের কথা শুনে নীরব শুকনো ঢোক গেলে সেখান থেকে এয়ারপোর্টের ভিতরে চলে গেল। সে আর কাউকে কিছুই বলল না। রাহুলের কাণ্ড দেখে সবাই হাসতে লাগলো। জ্যাক হাসতে হাসতে বলে উঠল, বেচারা ভীষণ ভয় পেয়েছে। আবারও সবাই হেসে উঠল। রাশেদ বলল, তাহলে আমরাও যাই, আমাদেরও সময় হয়ে আসছে। নিদ্র রাশেদের কথা শুনে বলল, যা, তবে সময় মতো আবার চলে আসবে। সাব্বির পাশ থেকে বলে উঠল, গুরু, এবার গেলে মনে হয় আর তাড়াতাড়ি আসতে পারবো না। আমাদের আব্বারা যা মিলে খেপে আছে। সুজন হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলে উঠল, সময় হয়ে গেছে, ভেতরে চল, লেট হয়ে যাবে না হলে। এই বলে নিদ্র জ্যাক আর রাহুলের থেকে বিদায় নিয়ে চলে গেল সুজন, সাব্বির আর রাশেদ। দেখ বৃষ্টি, পাগলামি করিস না। এভাবে কতদিন কলেজ অফ রাখবি? আজকেও কলেজে গেলি না, সামনে ফাইনাল পরীক্ষা আসছে। নিজের রুমে বেডের ওপর শুয়ে আনবান বকছিল বৃষ্টি। তখনই রুমি এসে উপরোক্ত কথাগুলো বলল। বৃষ্টি চোখ লাল করে রুমির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমি পাগলামি করব না? আমি তো ওই নিদ্রর বাচ্চাকে দেখেই ছাড়বো। ওই মেয়েকে আমি জানে মেরে ফেলবো। পুরো কলেজের সামনে অপমানিত হতে হয়েছে ওই মেয়ের জন্য। আমি ওকে খুন করব। রাগে গর্জে ওঠে। বেডের পাশে ছোট টেবিলের উপর থেকে ফুলদানি ফ্লোরে ছুঁড়ে মারল বৃষ্টি। বিকট একটা শব্দ হলো। রুমি ভয়ে কেঁপে উঠল। বৃষ্টি আবারও চিৎকার করে বলে উঠল, ছাড়বো না, আমি ওকে খুন করব। ওর রক্ত চুষে খাবো আমি। বৃষ্টি চিৎকার করছে দেখে রুমি ভয়ে বলে উঠল, বৃষ্টি, আস্তে চিৎকার কর। তোর আব্বু এসব শুনলে তোকে জানে মেরে ফেলবে। এমনিতেই তোর উপর অনেক রাগ তোর আব্বুর। রুমির কথায় শুনে বৃষ্টির থমথমে খেয়ে যায়। সে তো এখন বাসায়, তার আব্বু এসব কথা শুনলে তো তাকে মেরেই ফেলবে। বৃষ্টি তাড়াতাড়ি বেড থেকে নেমে ফ্লোর থেকে ফুলদানির ভাঙা টুকরোগুলো কুড়িয়ে বারান্দার এক কোনায় লুকিয়ে রাখলো। এরপর আবারও বেডের ওপর এসে চুপচাপ শুয়ে পড়ল। রুমি এগিয়ে গিয়ে বৃষ্টির বেডের পাশে বসে বলল, জেদ ছেড়ে দে বৃষ্টি, নিদ্র ভাইয়া পিছনে আর লাগিস না। উনি তো বলে দিয়েছেন উনি অন্য কাউকে ভালোবাসেন, তাহলে ওনার পিছনে ঘোরার আর কোনো মানে হয় না। তুই নতুন করে তোর মতো আবার কাউকে খুঁজে নে।
রুমির কথা শুনে ঠাস করে রুমির গালে চর বসিয়ে দিল বৃষ্টি। এরপর রুমির গলা চেপে ধরে দাঁত কটমট করে বলল, তুই বলেছিলি না ও আমার নাগর, তাহলে এখন কেন বলছিস ওর পিছু ছাড়তে? ও আমার নাগরই হবে। আমি জোর করে হলেও ওকে আমার নাগর বানাবো। হ্যাঁ, ও আমারই নাগর হবে। এই বলে রুমিকে ধাক্কা মেরে বেডের উপর ফেলে দিল বৃষ্টি। রুমি নিজের গলায় 2 হাত দিয়ে ডলতে লাগলো। এরপর নিজেকে শান্ত করে বেডের ওপর শোয়া থেকে উঠে বসে রুমি আবারও বলে উঠল, তুই অনেক ছেলের সাথে রিলেশন করেছিস বৃষ্টি? রুমির কথাটা শুনে মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে বৃষ্টি মুখে আওয়াজ করলো, তো? রুমি এবার একটু নিচু স্বরে বলে উঠল, রিলেশনের সাথে সাথে শারীরিক সম্পর্ক? রুমির আর কিছু বলার আগে রুমির মুখ নিজের ডান হাত দিয়ে চেপে ধরল বৃষ্টি। এরপর দাঁত কটমট করে বলল, হ্যাঁ করছি, কিন্তু এখন তো আর করছি না। তাহলে সমস্যা কি? আমি ওই নাগরকে চাই। ওকে আমি আমার করেই ছাড়বো। ওই নিদ্র বেটাকে আমার করেই ছাড়বো। রুমিকে আবারও ঝাড়া মেরে বেডের ওপর ফেলে দিয়ে খানিকটা চিৎকার করেই বলল বৃষ্টি। রুমি নিজেকে সামলিয়ে বৃষ্টির বেড থেকে নেমে দাঁড়িয়ে বলল, আমি এতদিন জানতাম না তুই এমন একটা বাজে মেয়ে। আজ প্রথম আমি শুনেছি তোর অনেকগুলো ছেলের সাথে রিলেশন ছিল, আবার তাদের সাথে শারীরিক সম্পর্কও ছিল। আজকে যখন কথাগুলো শুনলাম আমার বিশ্বাস হচ্ছিল না, কিন্তু এখন এখানে এসে আমার সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। আজকের পর থেকে তুই আর আমাকে কল করবি না। তোর সাথে বন্ধু তো এখানেই শেষ। কথাটা মাথায় ঢুকিয়ে নে। আমি যতটুকু জানি তোর বাবা কখনো অপরাধ ক্ষমা করবেন না, তাই বলছি ভালো হয়ে যা। কথাগুলো বলে বৃষ্টির রুম থেকে হনহনিয়ে বেরিয়ে গেল রুমি। বৃষ্টি পেছন থেকে মুখ বাঁকিয়ে বলে উঠল, যা যা, তোর মতো ফকিন্নির ছোট লোক বান্ধবী আমার লাগবে না। আমাকে কি করতে হবে সেটা আমি ভালো করেই জানি। সন্ধ্যা 7টা বাজে। ছাদের দোলনার ওপর দোল খাচ্ছে তৃপ্তি, নীলা আর সুমি। তৃপ্তি নিজের ফোন দিয়ে উড়াধুরা গেম খেলছে। নতুন ফোন পেয়ে তার কোনো খুশি সীমা নেই। নীলা মন খারাপ করে নতুন টিকটক আইডিতে টিকটক দেখছে। সুমি নিজের ফোন দিয়ে ফেসবুকে ভিডিও দেখছে। কিছুদিন আগে নিত্রর কাছ থেকে ছাদের চাবি নিয়েছে তৃপ্তি। যাই হোক, সবাই সবার ফোন নিয়ে যখন ব্যস্ত তখনই নীলা বলে উঠল, রাত 7টা বেজে গেছে, আমাদের নিচে যাওয়া উচিত। নীলার কথা শুনে সুমি নীলার দিকে তাকালো। তৃপ্তি ফোনের দিকে তাকিয়ে বলল, যাবো তো, আরও একটু বসো, এই লেভেল শেষ করে নিই। কথাটা শুনে তৃপ্তির ফোনের দিকে উকি মেরে তাকালো নীলা আর সুমি। সুমি হেসে বলে উঠল, ক্যান্ডি ক্যাশ খেলছে। এইরকম একটা দামি ফোন পেলে মানুষ কত কিছুই করে, আর এই মেয়ে সারাদিন গেম আর কার্টুন নিয়ে পড়ে থাকে। সুমির কথা শুনে নীলা তৃপ্তিকে জড়িয়ে ধরে তৃপ্তির কাঁধে চিবুক ঠেকিয়ে বলল, ওকে ওর মতো থাকতে দিই সুমি, ও এমনভাবেই ঠিক আছে। হঠাৎ নীলার কিছু মনে পড়তে তৃপ্তিকে ছেড়ে দিয়ে দোলনা থেকে নেমে দাঁড়ালো। এরপর কিছুটা ভয়ানক গলায় নীলা বলল, আমাদের তাড়াতাড়ি নিচে যাওয়া লাগবে। নিত্র যদি চলে আসে তাহলে আমাদের খবর করে ছাড়বে। সেদিন টিকটক করার পর কি চটটা মেরেছিল সুইটিকে, মনে নেই? এখন যদি আবার এসে বলি রাতে ছাদে কি করছিস তোরা, তখন কি হবে? নীলার কথা শুনে সুমি চট করে দোলনা থেকে নেমে দাঁড়িয়ে শুকনো ঢোক গেল। তৃপ্তি আগের ভঙ্গিতেই বসে গেম খেলছে। নীলার কথা যেন তার কানে পৌঁছায়নি। নীলা তৃপ্তিকে কিছু বলতে যাবে, তার আগে পেছন থেকে কেউ বলে উঠল, চরের কথা মনে থাকলে এই সন্ধ্যা রাতে এখানে কি করছিস তোরা? নিত্রর গলার আওয়াজ শুনে ভয় পেয়ে পেছনে ঘুরে তাকালো নীলা আর সুমি। তৃপ্তি নিত্রর কথাগুলো পুরো ক্লিয়ার শুনতে না পারলেও ফোন থেকে মাথা তুলে সামনে তাকিয়েছিল, কিন্তু তার সামনে নীলা আর সুমি দাঁড়িয়ে থাকায় অপর সামনের ব্যক্তিকে দেখল না সে। নীলা যে ভয় পেয়েছিল ঠিক সেটাই হলো। নিত্র সেই প্রশ্নটাই করে বসেছে তাদের। সুমি শুকনো ঢোক গিলে আস্তে করে বলল, আমরা চলেই যাচ্ছিলাম ভাইয়া, কিন্তু তৃপ্তি আমাদের কথা শুনছে না। নিদ্র সুমি আর নীলার মাঝখান দিয়ে তৃপ্তিকে এক নজর দেখলো। তৃপ্তি খুব মনোযোগ দিয়ে গেম খেলছে। নিদ্র নীলা আর সুমিকে হাতে ইশারা করে বলল, তোরা যা। নিদ্রর কথার চেহারা দেখে নীলা কিছু একটা আন্দাজ করতে পেরে মুচকি হেসে সুমির হাত ধরে বলল, চল আমরা যাই। এই বলে নিদ্রর পাশ কাটিয়ে নীলা চলে যাচ্ছে। হঠাৎ নিদ্র বলে উঠল, নীলা দাঁড়া। নিদ্রর কথা শুনে নীলা দাঁড়িয়ে পিছনে ঘুরে নিদ্রর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। নিদ্র বলল, তোর টিকটক আইডি ফেরত দেওয়া হয়েছে, পাসওয়ার্ড দিয়ে চেক করে নিস। নীলা খুশিতে গজগজিয়ে উঠে টিকটকে ঢুকে লাইনে গিয়ে নিদ্রকে বলল,
কি পাসওয়ার্ড বলছেন ভাইয়া? নিদ্র আবারও পাসওয়ার্ড বলল। নীলা পাসওয়ার্ড তুলে লগ ইন করতে নিলেই পুরানো নীলার টিকটক অ্যাকাউন্ট ফিরে এলো। নীলার তো খুশিতে লাফাতে ইচ্ছা করছে, কিন্তু নিদ্রর সামনে কী করে লাফাবে, তাই সে শান্ত হয়ে মুখে চড়া হাসি এনে বলল, থ্যাঙ্কস নিদ্র ভাইয়া।